ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিশেষভাবে প্রয়াত চঞ্চল মজুমদারের সহধর্মিণী, আপনারা যারা সমবেত হয়েছেন, মহিলা পুরুষ নির্বিশেষে বরংশ শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত এবং এর বাইরেও একটি অংশ যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত, শ্রমিক এবং গণতান্ত্রিক আন্দোলন সম্মিলিতভাবে এগিয়ে চলার ক্ষেত্রে হাত ধরাধরি করে তারা কাজ করে। এরকম কমরেডরা এই সভায় আপনারা সমবেত হয়েছেন। আপনাদের মধ্যে প্রয়াত চঞ্চল মজুমদারের পুত্র এবং পরিজনদের মধ্যে অন্য সদস্যরাও নিশ্চয়ই উপস্থিত আছেন। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। চঞ্চল মজুমদারের স্মৃতির প্রতি আন্তরিকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। চঞ্চল মজুমদার, তার সম্পর্কে আমার যা জানা আছে, তখনও নাগের জলাতে মোটর স্ট্যান্ড যায়নি। প্রকৃত অর্থে মোটর স্ট্যান্ড হচ্ছে নদীর এপার, এটাকে বটতলা মোটর স্ট্যান্ড বলা হতো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তখন রাজ্য কমিটির অফিস বটতলায়, একটি দ্বিতল বাড়ি, সেই বাড়ির দোতলায়। বাড়িটির যিনি মালিক, তার ছেলে, যার কথা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি উল্লেখ করার চেষ্টা করেছেন, ইন্দ্রজিৎ পাল, তাদের গাড়ি ছিল, নিজে গাড়ি চালাতেন এবং আমাদের পার্টি অফিসে ওঠার মুখে সিঁড়ির পাশে মোটর পার্টস বিক্রি করার একটি ছোট্ট দোকান ছিল। এখানে মাঝে মাঝে আমি চঞ্চলকে দেখেছি, এটা ছাত্র আন্দোলনের সময় থেকে। আপনারা যারা পুরনো তারা জানেন, ত্রিপুরার শ্রমিক আন্দোলনের মধ্যে পরিবহন শ্রমিক ত্রিপুরার পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সাধারণভাবে ট্রেড ইউনিয়ন আন্দোলনটা যেমন কংগ্রেস দলের সংগঠন, তারা নিয়ন্ত্রণ করতেন, বিশেষভাবে পরিবহন শ্রমিকদের সংগঠনটা তারাই নিয়ন্ত্রণ করতেন। এক সময়ে এই সংগঠনটির মধ্যে ভাঙন তৈরি হয়, বিশেষ করে বাস গাড়ির সাথে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদেরকে নিয়ে আলাদা করে একটা সংগঠন তৈরি হয়, কর্মী ইউনিয়ন। এবং সেই কর্মী ইউনিয়নে বামপন্থী মনোভাবাপন্ন যারা আর কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কযুক্ত, এই সংখ্যা আরও অনেক কম। কর্মী ইউনিয়নের সাথে যুক্ত থেকেই মোটর শ্রমিকদের মধ্যে সেই বন্ধুরা কাজ করার চেষ্টা করতেন। সেই সময়ে চঞ্চল মজুমদার সম্ভবত কর্মী ইউনিয়নের একজন প্রথম সারির সংগঠক ছিলেন, বটতলা মোটর স্ট্যান্ডকে ভিত্তি করে। আর সেই সময়ে মোটর শ্রমিকদের সামগ্রিক যে সংগঠন, মূলত আপনার ট্রাক ইত্যাদি, ওয়েপেন ক্যারিয়ার্স, এগুলো কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে আনন্দমার্গ পরিচালিত যে সংগঠন, যার নেতা ছিলেন মানিক সোম,
তারা এটাকে দখল করেছিলেন। তাদের সাথে আইএনটিসির একটা রাজনৈতিক বিরোধ ছিল, কিন্তু পেরে উঠছিল না। এই জায়গাটাতে কর্মী ইউনিয়নের কথা যেটা বললাম, তার অভ্যুদয়, তারা আলাদা করে ইউনিয়ন করেছেন এবং এটাকে ভিত্তি করে সেখানে একটা নূতন পরিবহন শ্রমিকদের মধ্যে আন্দোলন, সংগ্রাম, সংগঠন গড়ে তোলার প্রক্রিয়া চলতে থাকে। পরবর্তী সময়ে দেখা গেল মোটর শ্রমিক ইউনিয়ন যখন তৈরি হয়, যারা কর্মী ইউনিয়নের মধ্যে গোপনে কাজ করতেন, নিজেদের রাজনৈতিক পরিচিতি প্রকাশ না করে, তাদের মধ্যে কয়েকজন, ছোট্ট হাতে গোনা 6 থেকে 7 জন, আগরতলায় মিটিং করবার মতো সুযোগ ছিল না। আগরতলার বাইরে বিশাল করে গিয়ে অফিস শিলা পেরিয়ে জঙ্গলে বাঁশঝাড়ের তলায়, আমার এখনো মনে আছে, সেই সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় যে আর তো কর্মী ইউনিয়নের সঙ্গে বেশি দূর যাওয়া যাবে না। কর্মী ইউনিয়ন আপাত দৃষ্টিতে এটা ভিন্ন সংগঠন হলেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কংগ্রেসের সাথে এদের কোনো ফারাক নাই, আইএনটিসির সাথে এদের কোনো ফারাক নাই। আনন্দমার্গের সঙ্গে বাহ্যিক একটা বিরোধ বিসম্বাদ থাকলেও এদের সঙ্গে মিলে ঝুলে তারা চলবার চেষ্টা করছে। আমরা বামপন্থী মনোভাবাপন্ন যারা, কমিউনিস্ট মনোভাবাপন্ন যারা, তারা শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের মধ্যে কর্মরত ট্রেড ইউনিয়ন যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা দরকার, সেটা যদি আমাদের করতে হয় তাহলে আলাদা করে আমাদের সংগঠন তৈরি করতে হবে। এই সিদ্ধান্ত সেই বিশালগড়ের পাহাড় পেরিয়ে জঙ্গলে বাঁশঝাড়ের তলায় যে সভাটা হয়েছিল, সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আমি ঠিক স্মরণ করতে পারছি না সেই সভায় চঞ্চল মজুমদার আদৌ উপস্থিত ছিলেন কিনা, এটা মানিক ভালো করে বলতে পারবেন। তো কিন্তু এই সমিতি তৈরি হওয়ার পর থেকে বটতলাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা একেবারে সাবরুম অবধি মোটর শ্রমিকদের মধ্যে মোটর শ্রমিক ইউনিয়নের প্রথম দিকে তেমন একটা ভালো প্রভাব ছিল, ঘটনা তা না। বটতলা মোটর স্ট্যান্ডকে ভিত্তি করে চঞ্চল মজুমদারের যে উদ্যোগ, ধীরে ধীরে উদয়পুর, বিলোনিয়া, সাবরুম, শান্তির বাজার তখন বিলোনিয়ার সাথে যুক্ত, শান্তির বাজারে মোটর স্ট্যান্ড আছে, শ্রমিকদের সঙ্গে সংকল্প তৈরি করে ধীরে ধীরে মোটর শ্রমিক ইউনিয়নকে প্রসারিত করার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ডের শ্রমিকরা, মূলত নেতৃত্বে চঞ্চল মজুমদার, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করার চেষ্টা করে গেছেন। চঞ্চল মজুমদারের এই যে ভূমিকা, একে বাদ দিয়ে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সার্বিক ইতিহাস লেখা যাবে না। অবশ্যই তার স্থান সেখানে থাকবে, সেই কারণে খুব সংক্ষেপে এই বিষয়টা আমি এখানে উল্লেখ করার চেষ্টা করলাম। স্বাভাবিকভাবেই তার যে কর্মদক্ষতা, যোগ্যতা, সততা এবং নিষ্ঠা, তাকে ভিত্তি করে তিনি মোটর শ্রমিক ইউনিয়নের সর্বোচ্চ অন্যতম নেতৃত্বে আসীন হয়েছিলেন। এটা ঠিক, ত্রিপুরার তৎকালীন সময়ে অল্প কয়েকটি সংগঠন নিয়ে যে সিআইটিউ, তার মধ্যে মূল ভূমিকার অধিকারী ছিল মোটর শ্রমিক ইউনিয়ন, তার সাথে ছিল চা শ্রমিক ইউনিয়ন, আর বাদবাকি ছিল ছোট্ট পরিসরে বিড়ি শ্রমিক, ছাদারবাট ইউনিয়ন, তারপরে অন্যান্য ছোট ছোট সংগঠন আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় এটা 42 থেকে 46-এ যায়। বর্তমান সময়ে সম্ভবত 36টি সংগঠন সিআইটিউর নেতৃত্বে ত্রিপুরায় সক্রিয় রয়েছে। চঞ্চল মজুমদার এই সিআইটিউরও ত্রিপুরার যে উচ্চতর কমিটি, সেই কমিটিতে তিনি তার স্থান করে নিতে পেরেছিলেন। এবং যেটা বলবো, মোটর স্ট্যান্ড মানে একটা গোলমাল থাকবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এবং একটা সময় ছিল মোটর শ্রমিক এবং যাত্রী, এবং যাত্রীদের মধ্যে বিশেষ করে ছাত্র, এটা একটা
যেন স্থায়ী একটা বিরোধের মতো, এবং সেই জায়গাটাতে আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন যখন তৈরি হয়, একদিকে আপনার যে মোটর স্ট্যান্ড যেটা আমরা বলি উত্তরে যেতে, সেখান থেকে মোটর শ্রমিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। আর এখান থেকে বটতলাকে ভিত্তি করে মোটর শ্রমিক ইউনিয়ন, তার মূল নেতৃত্বে চঞ্চল মজুমদার। তারপরে আস্তে আস্তে একটা সময়ে আমাদের সরকার যখন আসলো, আমরা তো সিদ্ধান্ত নিলাম যে আমাদের রেল হবে, আমাদের পরিবহন সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হচ্ছে। এরকম পরিস্থিতিতে রাস্তাঘাট প্রসারিত করতে হবে। সেই ভাবনা থেকে বটতলা থেকে মোটর স্ট্যান্ড সরাবার সিদ্ধান্ত আমরা নেই। এখানে একটা আপনার পেট্রোল ডিজেল বিক্রির সেন্টার ছিল, একজন উপজাতি অংশের মানুষ এটার মালিক ছিলেন। মোটর স্ট্যান্ড সরালে পরে আমাদের সরাতে হবে, আমরা সিদ্ধান্ত নেই। এবং মোটর স্ট্যান্ড করার জায়গা আমরা নদীর ওই পারে, যেখানে আমরা এখন এটা স্থাপন করেছি, আপনারা শুনেছেন, সেখানে আমরা নিয়ে যাব। এবং এই পেট্রোল ডিজেলের যে সেন্টারটা, এটাকে রাধানগর যে মোটর স্ট্যান্ড আমরা করলাম, সেখানে পরবর্তী সময় আলোচনা করে আমরা নিয়ে যাই। এটা করাটা কিন্তু খুব সহজ ছিল না। এই শ্রমিকদের বুঝানো, মালিকদের বুঝানো, এটা শিফট করা, নতুন করে মোটর স্ট্যান্ড তৈরি করা, এক নাগারে সবটা মোটর স্ট্যান্ড তৈরি করে শিফট করা সম্ভব না। এই সমস্ত কাজের ক্ষেত্রে বটতলা স্ট্যান্ডকে ভিত্তি করে শ্রমিকদের বড় অংশকে সমবেত করে মোটর শ্রমিক ইউনিয়ন, এবং এখানে মূলত চঞ্চল মজুমদার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। আপনারা শুনছিলেন, তার স্মরণে যে প্রস্তাব এখানে পাঠ করা হয়েছে, তাতে পর্যায়ক্রমে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সদস্যপদ লাভ করেন। শ্রমিকদের মধ্যে একটা আমাদের অঞ্চল কমিটি কাজ করে, তাতে তিনি শুধু অন্তর্ভুক্ত না, এক সময়ে সে অঞ্চল কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এবং লেখাপড়া হয়তো স্কুল কলেজ সম্পাদন করে খুব বেশি দূর যেতে পারেননি, কিন্তু তার বুঝবার ক্ষমতা, গ্রহণ করবার ক্ষমতা, উপলব্ধির করবার ক্ষমতা, সেটা যথেষ্ট ছিল। অনেক লেখাপড়া জানা মানুষের চাইতে যথেষ্ট ছিল। ফলে মতাদর্শগত দিক থেকে, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে, সাংগঠনিক দিক থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে ভাবনা, চিন্তা, চেতনা, এতে কমরেড চঞ্চল মজুমদার নিজেকে সমৃদ্ধ করে তুলতে নিরন্তর একটা ভূমিকা তিনি কিন্তু নিজের দিক থেকে প্রতিপালন করে যাওয়ার চেষ্টা করেছেন। সে কারণেই যে কোনো জটিল পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে, অস্থির পরিস্থিতিতে লক্ষ্য করা গেছে চঞ্চল মজুমদার শ্রমিকদেরকে সংগঠিত করে এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে পেছপা হতেন না। সাহসের সাথে বুক চিতিয়ে যে কোনো জটিলতা মোকাবেলা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। তার মূল ভিত্তিটা হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদের উপর তার আস্থা, তার বিশ্বাস, এই যে মতাদর্শ, তার যে শ্রেণী দৃষ্টিভঙ্গি, এটাই চঞ্চল মজুমদারকে পর্যায়ক্রমে একটা সময়ে প্রকৃত অর্থে শ্রমিক নেতা হিসেবে, চঞ্চল মজুমদার হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছে। আপনারা শুনছিলেন, সুপ্রস্তাবে বলা হয়েছে, তার ছেলেও বলেছেন 12 থেকে 13 বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এটা এমন একটা রোগ, তার চিকিৎসা তখনও সেভাবে প্রসারিত হয়নি। এটার নাম শুনলেই রোগী প্রায় অর্ধেক মৃত্যুর সম্মুখীন হয়ে যেতেন। আমিও যদিও প্রথম এটা জানিনি, পরবর্তী সময়ে শুনলাম যে চঞ্চল মজুমদার এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তারপরে যখন তার সঙ্গে কথাবার্তা হলো, আমি লক্ষ্য করলাম তার মধ্যে কোনো ভ্রুক্ষেপই নেই, সাধারণ চিকিৎসা তার হচ্ছে। তারপরে তিনি আপনার এই যে আয়ুর্বেদিক চিকিৎসা, এটার উপর আশ্রয় করলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা তার উপর আশ্রয় করলেন, সবগুলি তিনি চালাচ্ছেন। অর্থাৎ আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে শুধু আমার নিজের জন্য না, তার বেঁচে থাকতে হবে। এই উপলব্ধির ভিত্তি হচ্ছে যে শ্রমিকদের মধ্যে আমি কাজ করে তাদের জীবনের মূল সমস্যার সমাধানের জন্য একটা বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সংগ্রাম করছি। এটা সম্পাদনের জন্য যতদিন আমি বেঁচে থাকব
সক্রিয় থাকতে পারবো, ততদিনই কিন্তু এই কাজটা আমি আন্তরিকতার সাথে করতে পারবো। এটাই ছিল তার বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় আগ্রহ। ছেলেকে দেখতে হবে, বড় করতে হবে, মানুষ করতে হবে। হ্যাঁ, বাড়িঘর দুতলার জায়গায় তিনতলা, তিনতলার জায়গায় চারতলা, কেমন গাড়ির জায়গায় সেখানে অন্য কিছু আরও ক্রয় টয় করে আয় উপার্জন বাড়ানো যায় কিনা, এগুলোর দিকে তার কিন্তু ঝোঁকটুক তেমন একটা বেশি ছিল। ঘটনা তা না, অন্তত বাইরে থেকে কথাবার্তা বলে বিভিন্ন সময় পার্টির বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে যেটা লক্ষ্য করেছি, সেটা চঞ্চল মজুমদারের মধ্যে দেখা গেছে, সেটা উপলব্ধি করেছি। একটা বড় গুণ হচ্ছে সে যা ভাবতেন এটা লুকিয়ে রাখতেন না, চেপে রাখতেন না। খোলা মন নিয়ে সভায় বসে, এটা পার্টির সভা হোক, তার নিজস্ব গণসংগঠনের সভা হোক, সেখানে নিঃসংকোচে সেটা তিনি বলতেন। তাতে কারোর মুখের দিকে তাকিয়ে অথবা তিনি অসন্তুষ্ট হতে পারেন, অখুশি হতে পারেন, এই ভাবনার দ্বারা তিনি কিন্তু নিজেকে সংবরণ করার চেষ্টা করতেন না, ভাবনা চিন্তাকে তিনি লুকিয়ে রাখার চেষ্টা করতেন না, বলতেন। এবং দেখা গেছে সবসময় সঠিক কথা বলতেন, ঘটনা তা না। সবসময় তার সমালোচনা সঠিক ছিল, এটাও ঘটনা না। এটা হতে পারে আমাদের সবার ক্ষেত্রেই, অথবা পরামর্শ সব কিছুই বাস্তবধর্মী, এরকমটা না। সমস্ত আলোচনার পর তার ভুলগুলো, ফাঁকগুলো, অসম্পূর্ণতাগুলো যখন চিহ্নিত করা হতো, সেগুলো কিন্তু তিনি গ্রহণ করতেন। অনেক সময় এমনও দেখা গেছে সবাই এগুলো করার পর হয়তো সবাই তিনি চট করে কিছু বলতেন না, পরবর্তী সময় 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পর এসে নেতৃত্ব যারা সবাই উপস্থিত ছিলেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মধ্য দিয়ে নিজের ভুলগুলো স্বীকার করে এগুলো সংশোধন করার জন্যে যেভাবে তাকে পরামর্শ দেওয়া হয়েছে সেটাকে মেনে নিয়ে নিজে সেই কাজ করার জন্যে আগ্রহ ভরে এগিয়ে যাওয়ার কথাই তিনি ব্যক্ত করার চেষ্টা করেছেন। এটা কমিউনিস্ট পার্টির মেম্বার হিসেবে আমাদের সবার মধ্যে কিন্তু এই যে গুণ, এই গুণটা কিন্তু নাই। সেই গুণটা নাই। আমরা অনেক বিষয় চেপে রাখি, ভুলকে ভুল বলতে আমরা সাহস পাই না, অন্যায়কে অন্যায় বলতে আমরা সাহস পাই না। ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে তার সপক্ষে ভূমিকা নেওয়া, এটা সবাই সব ক্ষেত্রে সমানভাবে সেই কার্যকরী অবস্থান গ্রহণ করতে পারেন না। এই জায়গাটাতে কমরেড চঞ্চল মজুমদারের একটা গুণগত ফারাক আমি সেটা লক্ষ্য করেছি। তিনি নেই বলে এই বিষয়গুলি তৈরি করে বলার চেষ্টা হচ্ছে, এটা মনে করবেন না। এটাই মানে তার সম্পর্কে যে অভিজ্ঞতা, যেটা চাক্ষুষ করেছি, সেটা এখানে আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। চঞ্চল মজুমদার একটা সময় এসে শয্যাশয়ী হয়ে যান, কিন্তু 12 বছরেও এই মাঝে মাঝে শয্যাশয়ী হতেন না, ঘটনা তা না। সেই সময়টা বাদ দিলে পর যখনই উঠতে পারতেন, বসতে পারতেন, হাঁটাচলা করতে পারতেন, কথাবার্তা বলতে পারতেন, একটু বেরোতে পারতেন, মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গ কাজ, সিআইটিউর কাজ, তিনি শুধু মোটর শ্রমিক ইউনিয়ন সিআইটিউ করতেন না, পার্টি সদস্য, লোকাল কমিটির মেম্বার, তার যে এলাকা সেই এলাকায় পার্টি আছে, তার যে রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য যে গণতান্ত্রিক সংগঠন, এলাকার যে আন্দোলন, তাতেও কিন্তু তিনি অংশগ্রহণ করতেন। শেষের দিকটায় এই মৃত্যুর আগে আমার নিজের ধারণা সম্ভবত মাস 2 তার পক্ষে আর চলাফেরা করা সম্ভব ছিল না। তাকে যখন শেষ আমি দেখতে যাই তখন আমার নিজেরও মনে হয়েছে সম্ভবত তার পক্ষে বিছানা ছেড়ে বোধহয় স্বাভাবিকভাবে চলাফেরা করার শক্তি অর্জন করতে বিশ্বাস আমি হারাইনি, কিন্তু আমার মনে হয়েছিল এটা অনেক সময় লাগবে। ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা হয়েছে, ডাক্তারবাবুরা বলেছেন আমরা আমাদের শেষ চেষ্টা আমরা করে যাব। যাই হোক, শেষ পর্যন্ত তাকে আমাদের হারাতে হবে। চঞ্চল মজুমদারের যে অনুপস্থিতি, এটা কিন্তু আমাদের শ্রমিক আন্দোলনের সাথে যারা যুক্ত আগরতলাকে কেন্দ্র করে এবং বিশেষ করে মোটর শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু প্রতিনিয়ত উপলব্ধি করবেন। এটা অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই। কিন্তু জন্ম থাকলে মৃত্যু অবশ্যম্ভাবী, একটা না একটা সময় আমাদের যেতেই হবে, কেউ আগে কেউ পরে। আমরা চাইছিলাম চঞ্চল আরও বেশ কিছুদিন বেঁচে থাকুন, এমনকি শয্যাশয়ী অবস্থাতেও পরামর্শ তিনি আমাদের সাহায্য করুন, কিন্তু সেটা করার সুযোগ তিনি নিতে পারলেন না।
তার বর্তমানে যে শূন্যতাটা তৈরি হয়েছে এটা তো পূরণ করতে হবে। এই যে গুণাবলীর সমাহারে চঞ্চল মজুমদার তৈরি হয়েছিলেন, এই জায়গাটা পূরণ করার জন্যে বিশেষ করে আমি যেটা বলবো, মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান যে নেতৃত্ব, তাদেরকে একটা জটিল পরিস্থিতিতে তারা এখন কাজ করছেন, অস্বাভাবিক পরিস্থিতিতে তারা কাজ করছেন। নির্বিঘ্নে তারা কাজ করতে পারছেন, ঘটনা তা না, কিন্তু এর মধ্যেও মোটর শ্রমিক ইউনিয়ন কাজ করার চেষ্টা করছে। আমি বিশেষ করে মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান যে নেতৃত্ব, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ অন্যান্য যারা পদাধিকারী মোটর শ্রমিক ইউনিয়নের মূল অফিসটাকে ভিত্তি করে যারা কাজ করছেন, তাদের মধ্যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চঞ্চল মজুমদারের অনুপস্থিতিতে যে শূন্যতাটা সৃষ্টি হলো, এটাকে পূরণ করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু কার্যকরী ভূমিকা নিতে হবে। আমার দৃঢ় বিশ্বাস তারা সততা নিষ্ঠা নিয়ে ঐক্যবদ্ধ এই উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এটা তারা পালন করতে পারবেন এবং চঞ্চলের প্রতি তাদের যে বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা, এই কথা স্মরণে রেখে প্রকৃত অর্থেই তার প্রতি শ্রদ্ধা দেখাবার জন্যে এই মানে চঞ্চলের বর্তমানে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা যদি সার্থক হয়, এটাই কিন্তু চঞ্চল মজুমদারের প্রতি তাদের যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। আমি তাদের কাছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা যাতে ভবিষ্যৎ দিনে কাজ করতে পারেন তার জন্য আমি আবেদন করব। তার বড় ছেলে সরকারি চাকরি করেন, চঞ্চলের দুই ছেলে আমি জানতাম না। আমার ধারণা একই ছেলে, তার বাড়িতে যখন তাকে আমি দেখতে গেছি, আর তার পরিবার পরিজন নিয়ে কোনো সময় সে আলোচনাও করতো না, আমরাও সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতাম না। পরবর্তী সময় তার মৃত্যুর পর শুনলাম তার দুই ছেলে, কিন্তু এক ছেলে সে সরকারি চাকরি করে। দ্বিতীয় যে ছেলে স্বাভাবিক সরকারি চাকরি করে, তার মধ্যে ওখানকার শ্রমিক কর্মচারীদের মধ্যে যে গণতান্ত্রিক সংগঠন, সেই সংগঠনের কাজকর্ম এক ধরনের, এর বাইরে যারা তাদের কাজকর্ম অন্য ধরনের। চঞ্চল মজুমদার মানসিকভাবে স্থির করে নিয়েছিলেন তার যে ছেলেটি, ছোট ছেলেটি, সে যে ভাবনা চিন্তা নিয়ে মার্ক্সবাদী মতাদর্শে নিজেকে মানে তৈরি করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের লক্ষ্যে, তার ছোট ছেলেটি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুক এবং হাত ধরেই তাকে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করার চেষ্টা করেছে। আমি শুনছিলাম যে এই ছোট ছেলেটি সে আমাদের যুব সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করছেন, তার বয়স বাড়ছে, কিন্তু সে চোখের সামনে তার বাবার কাজকর্ম দেখেছে, তার ভাবনা চিন্তা, কথাবার্তা, চাল চলন, কর্মধারা, এগুলো দেখে একভাবে সে কিন্তু বড় হয়েছে। সাংগঠনিক কাজ সম্পর্কে তার একটা নিজস্ব স্বতন্ত্র ধারণা বাবার কাজের ধারার মধ্য দিয়ে সে অর্জন করতে সক্ষম হয়েছে। যুবকদের সংগঠন করতে গিয়ে মধ্যবিত্তদের সংগঠন, মিশ্র নানা ভাবনা, নানা চিন্তা, নানা ঘাত প্রতিঘাত, আকাঙ্ক্ষা প্রত্যয়, বিশ্বাস অবিশ্বাস, হতাশা, এই সমস্ত নিয়ে যা হয়। আর এখন এই যে প্রচার মাধ্যমের ভিত্তি করে আমাদের যারা প্রতিক্রিয়ার শক্তি, বিশেষ করে এই নবীন প্রজন্ম, ছাত্র এবং যুব অংশকে বিভ্রান্ত করার যে চেষ্টা করে, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কাজ করতে গিয়ে চঞ্চল মজুমদারের ছোট ছেলে সে হয়তো নিজে নিজে ঠিক করে ফেলেছে, আমাকে তো যুব আন্দোলনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চলবে না। আমি শুনলাম যে সেই ছেলেটি এবং চঞ্চল মজুমদারের মানে ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অনেকটা, সে শ্রমিক আন্দোলনে কাজ করতে চায়। দারুণ ঘটনা। আপনারা শুনছিলেন, আমাদের অনেক মা বাবা পার্টির খুব দায়িত্বশীল কর্মী, তাদের ত্যাগ তিতিক্ষা নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের কর্মকাণ্ডে তাদের সততা নিষ্ঠার কোনো ঘাটতি আছে এরকম ঘটনা না, কিন্তু স্ত্রীকে যেতে দেন না, ছেলেকে বেরোতে দেন না, মেয়েকে কাজে যেতে দেন না। তিনি কিন্তু আবার অন্য বাড়ির মেয়ে ছেলে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন। অজস্র এরকম অভিজ্ঞতা আছে, কিন্তু চঞ্চল মজুমদারের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম। এবং সেদিক থেকে তার ছেলে বাবাকে দেখে একটা নতুন চিন্তা চেতনায় নিজে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সে ঠিক করে নিয়েছে আমি সিআইটিউতেই কাজ করব। এবং আমি যা শুনলাম যে ইতিমধ্যে সিআইটিউ অফিসে এসে আসা যাওয়া করছে, যুব অফিসে যায় কিনা আমি জানি না, তাকে আমি বলবো বয়স তার যা,
যুবদের মধ্যে কাজ করার এখনও তার সময় আছে। শ্রমিকদের মধ্যে কাজ করুক, আপত্তির কিছু নেই। যুবকদের মধ্যে যতটা সম্ভব সে যে কাজ করার যেটা শুরু করেছিল এটা পুরোপুরি তার থেকে নিজেকে আলাদা করে নিয়ে আসাটা ঠিক হবে না। ওখানেও কাজ করবে, এখানটা তো কাজ করুক। আস্তে আস্তে একটা সময়ের পর বয়সের ব্যবধানে শ্রমিকদের মধ্যেই তাকে মূলত কাজ করতে হবে। এই যে চেতনা, এটা তো মানে চঞ্চলের ভাবনা চিন্তায় কিন্তু সমৃদ্ধ করার চেষ্টা করেছে। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। জিনিসের দাম বাড়ছে, বেকার সমস্যা বাড়ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, অর্থনৈতিক সংকট গভীর নিচ্ছে না, বরং উল্টো দিকে গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করছে। এই যে মূল অর্থনৈতিক বিষয়গুলো, শ্রমিক, কৃষক এবং যুবক যুবতীদের স্বার্থ সংশ্লিষ্ট, এগুলোকে ভিত্তি করে যাতে আন্দোলন সংগ্রাম সংগঠিত হতে না পারে তার জন্য গণতন্ত্রের উপর আক্রমণ করছে, গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে, সংবিধানের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করছে। আমাদের সংবিধানের অন্যতম দুটি পিলার, একটা হচ্ছে গণতন্ত্র, আরেকটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার মূল কথা হচ্ছে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্ম যার যার তার তার। এই যে মৌলিক নীতি, এগুলোর বিরুদ্ধে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আক্রমণ সংগঠিত করছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করছে, এমনকি বিচার ব্যবস্থাকেও তারা বগলদাবা করার চেষ্টা করছে। সব মিলিয়ে একটা নূতন ধারায় ফেসিবাদী ব্যবস্থা ভারতবর্ষের বুকে কায়েম করার চেষ্টা করছে। এবং লক্ষ্য করছেন এখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের বন্ধু হচ্ছেন আমেরিকান সাম্রাজ্যবাদের বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান ট্রাম্প, তার সঙ্গে তার খাতির সবচেয়ে বেশি। এবং তিনি তো একজন অন্যতম প্রথম সারির চূড়ান্ত প্রতিক্রিয়াশীল ব্যক্তিত্ব। এবং এই গত 2.5-3 মাসের মধ্যেই তার চেহারাটা কিন্তু সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আজকে পত্রিকা পড়তে গিয়ে দেখেছেন এই যে আপনার মানে ইসরায়েলকে ব্যবহার করে সেখানে যে আক্রমণ, যুদ্ধ থামাবার নাম করে মাঝখানে একটু 7-8 দিন সময় নিয়ে এখন নতুন করে আবার সেখানে আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছেন। এটা নতুন ভাবনা নিয়ে এসে যাওয়ার চেষ্টা করছেন। এদের সাথে বিজেপি, আরএসএস তাদের একটা নিবিড় সম্পর্ক সেখানে গড়ে উঠেছে। এই বিজেপিই তো ত্রিপুরায় সরকার চালাচ্ছে, 7 বছর হয়ে গেল। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই সরকারের কাছে বিকল্প কিছু চিন্তা করার তো সুযোগ নেই। আমাদের এখানেও সর্বভারতীয় ক্ষেত্রে যে আক্রমণগুলি সংগঠিত করছে এগুলো আরও বলা যায় ঘৃণ্য ক্লেদাক্ত চেহারা নিয়ে ত্রিপুরাতে তারা এগুলি কার্যকরী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করলাম, আজকে পত্রিকায় আপনারা দেখেছেন গতকালকে দিল্লিতে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শ্রমিকদের একমাত্র বিএমএস ছাড়া, ভারতীয় শ্রমিক মজদুর সংঘ যেটা বিজেপি পরিচালিত, আরএসএস নিয়ন্ত্রিত, এই সংগঠন ছাড়া সর্বভারতীয় ক্ষেত্রে শ্রমিকদের যে সংগঠনগুলো আছে এরকম 10টা সংগঠন গত বেশ কয়েক বছর যাবৎ একসাথে মিলে তাদের যে অধিকারগুলো হরণ করছে একটার পর একটা, এটাকে প্রতিহত করা, মজুরি বৃদ্ধি করা, কাজের ক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ, মালিকের অগণতান্ত্রিক আচরণ, এগুলোর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই তারা সংগঠিত করে চলবার চেষ্টা করছেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেখানে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে না। এর বিরুদ্ধে এরা গতকালকে একটা কনভেনশন করেন। তার সঙ্গে এই 10টা সংগঠন ছাড়াও বিভিন্ন আপনার মানে রাষ্ট্রায়ত্ত যে সংগঠনগুলো আছে শ্রমিক কর্মচারীদের, তাদের যে আলাদা সংগঠন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, তাদের সংগঠন, তাদের নেতৃত্ব সেখানে অংশগ্রহণ করেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দেশের প্রায় 500টি কৃষক সংগঠনের সম্মিলিত যে মঞ্চ, তারা যে আন্দোলনটা করলেন, ঐতিহাসিক আন্দোলন, দেশের স্বাধীনতা লাভের পর দিল্লিকে 1 বছর যাবৎ ঘেরাও করে রাখলেন, তাদের সেই মঞ্চটা উঠে যায়নি। তারা এখনও লড়াই করার চেষ্টা করছেন। গতকালকের কনভেনশনে তারা উপস্থিত ছিলেন। দেশের কথা পত্রিকা পড়ে সেটা আমি উদ্ধার করার চেষ্টা করেছি। সেখানে তারা এই যে মূল মূল বিষয়গুলো, এই বিষয়গুলোকে একসাথে করে কেন্দ্রীয় সরকারের অনিচ্ছুক হাত থেকে দাবি আদায় করার জন্যে 20শে মে আসছে, 20শে মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। এটা কিন্তু
শ্রমিক ধর্মঘট না, কারখানা ধর্মঘট না, কারখানা স্ট্রাইক না, এটা সর্বভারতীয় সাধারণ ধর্মঘট। এটা অসাধারণ সাহসী সিদ্ধান্ত। এটাই তো শ্রমিক শ্রেণীর ভূমিকা। এই ভূমিকা শ্রমিক শ্রেণী না নিলে আর কে নেবে? কাজে এই যে পরিস্থিতি, 24-এর লোকসভা নির্বাচনের পর বিজেপির আসন কমেছে, ভোট তেমন একটা না কমলো, প্রায় 2%-এর মতো ভোট কমেছে, ধাক্কা খেয়েছে, যেটা আসন হাতছাড়া হয়েছে। তাতে অনেকের ধারণা হয়েছিল এদের মধ্যে সম্বিত ফিরবে, একটু জনমুখী দৃষ্টিভঙ্গি নেবে, জনগণের স্বার্থবাহী কিছু কর্মসূচি নেবে। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিআইটিউ প্রথম থেকে পরিষ্কার ভাষায় এটা বলার চেষ্টা করেছে যে এই ধারণা নিয়ে চললে এটা অবাস্তব মোহ সৃষ্টি করা হবে। শ্রেণীগত দিক থেকে, মতাদর্শের দিক থেকে এরা প্রতিক্রিয়াশীল, আষ্টে পৃষ্ঠে প্রতিক্রিয়াশীল, ফেসিবাদী ধারণা নিয়ে তারা চলছে। তারা সাময়িক এই আঘাতে হয়তো নিজেদের একটু তারা সংকুচিত করে রাখবে, সময় সুযোগের অপেক্ষা করবে। পরবর্তী সময়ে এটা পুষিয়ে নেবার জন্য আরও বড় ধরনের আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করবে। এবং আপনারা দেখলেন দ্বিতীয় যে বাজেট তারা উপস্থিত করলো, এই বাজেটের মধ্য দিয়ে এই সত্যটাই কিন্তু তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে কত কথা বলা হচ্ছে, বিশেষ করে আমরা যে 4টা বামপন্থী রাজনৈতিক দল, তার বিকল্প কী, বিকল্প প্রস্তাব উপস্থিত করে আমরা কথা বলার চেষ্টা করছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অর্থমন্ত্রী শুরু করে কোনো মন্ত্রী এই বিকল্প বিষয়গুলির দিকে চোখ ফিরিয়েও তাকাবার তারা চেষ্টা করছে না, বরং উল্টো দিক থেকে আরও বলা যায় সেই জায়গায় মানে উগ্র ভাবনা নিয়ে এই আক্রমণগুলো, অর্থনৈতিক আক্রমণ, সংবিধানের বিরুদ্ধে আক্রমণ, গণতন্ত্রের সুযোগ সুবিধার বিরুদ্ধে আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কার্যকরী উদ্যোগে এই যে 20শে মের যে ধর্মঘটের ডাক দিয়েছে, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত। এবং যদিও ডাক দিয়েছে 10টি ট্রেড ইউনিয়ন, রাজছাত্র সংস্থার সংগঠন, অন্যান্য ফেডারেশন, কৃষকরা তাদের সমর্থন সেখানে জানিয়েছেন, কিন্তু ভারতবর্ষের 140-42 কোটি মানুষ, তাদেরকে এই আন্দোলনে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা কার্যকরী ভূমিকা নিতে হবে। তারা মাঝের 2 মাস সারা ভারতবর্ষে তাদের এই দাবিগুলি নিয়ে রাজ্যে রাজ্যে মহল্লা মহল্লায় যাবেন, মানুষের কাছে পৌঁছবেন, দাবিগুলি ব্যাখ্যা করবেন, এই সরকারের চরিত্র কার্যক্রম এগুলোকে বিশ্লেষণ করবেন। কেন ঐক্যবদ্ধ এই ধর্মঘট সংগঠিত করতে হবে, ধর্মঘটই শেষ কথা না, ভবিষ্যতে আরও বড় আন্দোলন করতে হবে, সমস্তটা জিনিস তারা বুঝাবেন। বুঝিয়ে 20শে মে ওটা হঠাৎ করে আজকে ধর্মঘট ডাকলাম, 7 দিন পরে ধর্মঘট, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা রাজনৈতিক মতাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প বক্তব্য উপস্থিত করে মানুষকে সংগঠিত করে, যা এটাই শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। আমাদের ত্রিপুরাতে এই ধর্মঘটকে সফল করার দায়িত্ব আমাদের নিতে হবে। আমাদের সামগ্রিক যে গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, সিআইটিউর নেতৃত্বে যে শ্রমিক সংগঠন, এখানে 36টা সংগঠন কাজ করছে, কিন্তু তার যে শক্তিটা একটা বিরাট জনসংখ্যার দিক থেকে এটা মনে করার কারণ নেই। কিন্তু এই সংগঠনের শক্তিটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এখানে সিআইটিউ, তার সাথে গণমুক্তি পরিষদ, সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, ছাত্র যুবকদের সংগঠন, মহিলাদের সংগঠন, তফসিলি অংশের মানুষদের সংগঠন, শিক্ষক কেরানি কর্মচারীদের সংগঠন এবং অন্যান্য যে আধা সরকারি প্রতিষ্ঠান, তাদের যে সংস্থাগুলো, ব্যাংক, বিমা থেকে অন্যান্য, তাদের যে অস্তিত্ব এখানে আছে, সবাইকে মিলিতভাবে উদ্যোগ নিয়ে আগামী 2 মাস সারা ত্রিপুরায় একটা দারুণ সুযোগ উপস্থিত করেছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একেবারে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত 23টা মহকুমায়, আপনার মহকুমায় ব্লকে ব্লকে আপনাদের এই সমস্ত সংগঠনের কথাগুলো যে আমি উল্লেখ করলাম, তাদের নেতৃত্ব দায়িত্ব ভাগ করে মহকুমা ভিত্তিক যে নেতৃত্ব, তাদেরকে একসাথে করে ব্যাপক একটা প্রচার সেখানে কিন্তু সংগঠিত করতে হবে। ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, ধর্মঘটের দিন আসবে, ধর্মঘট হবে, এটা বড় অংশ অংশগ্রহণ করবেন, একটা অংশ অংশগ্রহণ নাও করতে পারেন, সংঘর্ষ হবে, রক্তপাত হবে, শহীদানের ঘটনাও ঘটতে পারে, এটা না ঘটুক এটাই আমরা চাইব, কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবে না, তারপরে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। এই যে জায়গাটা আমাদের
ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে সর্বভারতীয় এই যে আহ্বান, এটা কিন্তু একটা দারুণ সুযোগ আমাদের সামনে উপস্থিত করেছে। চঞ্চল মজুমদারের অবর্তমানে যে মানে মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে সিআইটিউর নেতৃত্বের অংশীদার হিসেবে যে ভূমিকা তিনি পালন করার চেষ্টা করে গেছেন, তার অবর্তমানে এই সুযোগ আবার নূতন করে বৃহত্তর পরিসরে সিআইটিউর সামনে উপস্থিত হচ্ছে। সিআইটিউকে এক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে হবে। কিন্তু আমি যেটা বলবো, শুধু বিশামে সর্বভারতীয় ধর্মঘট সফল করলে কিন্তু চলবে না। এর পাশাপাশি আমাদের ত্রিপুরার যে পরিস্থিতি চলছে, কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহার অনাহার, সন্তান বৃদ্ধি, রাজ্যান্তরিত হওয়া, এই যে ঘটনাগুলি চলছে, এই ঘটনাগুলি থেকে ত্রিপুরাকে বের করে আনতে গেলে পরে আরও ব্যাপক আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে। গত 6-7 বছরের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি, ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে গণতান্ত্রিক যে অধিকারগুলো হরণ করে ভোটকে প্রহসনে পরিণত করে একটা একদলীয় স্বৈরশাসন এই বিজেপি সরকার ত্রিপুরার বুকে কায়েম করার চেষ্টা করছে। আন্দোলন সংগ্রামের ক্ষেত্রগুলোকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করেছে। ফলে যেটা আমরা লক্ষ্য করছি, এটা ঠিক সিআইটি শুধু না, অন্যান্য সংগঠনগুলো মূলত আগরতলাকে কেন্দ্র করে মাঝে মধ্যে বড় বড় সমাবেশ করেন। এছাড়া ধারাবাহিকতা বজায় রেখে প্রতি 1 মাস 2 মাস পরে কোনো না কোনো সংগঠন কিছু না কিছু সভা সমাবেশ, জমায়েত, বিক্ষোভ ইত্যাদি তারা সংগঠিত করার চেষ্টা করছেন। এটা জেলা, মহকুমা, ব্লক কেন্দ্রে আমরা নিয়ে যেতে পারছি না। এর থেকে বাস্তব অভিজ্ঞতা যেটা, সাধারণ জনগণের সাথে সরকারে থাকার সময় পার্টি, ট্রেড ইউনিয়ন, অন্যান্য গণসংগঠনের যে নিবিড় সম্পর্ক ছিল, এটা ধীরে ধীরে খানিকটা দূরত্ব তৈরি হচ্ছে। এটা তো এভাবে চলতে দেওয়া যায় না। এটা যদি আমরা চলতে দেই, তাহলে যে প্রতিক্রিয়ার শক্তি, ফেসিবাদী শক্তি, একদলীয় স্বৈরশাসন কায়েম করার যারা চেষ্টা করছে, এটা তাদের হাতকে শক্ত করা হবে, একে প্রতিহত করতে হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আমরা বলতে চাইছি, সর্বভারতীয় ক্ষেত্রে সবসময় কর্মসূচি আসবে না। 1 মাস 2 মাস পরে পরে তো ভারত বন্ধের আহ্বান আসবে না। আমরা চাইলেই ত্রিপুরা চট করে বন্ধ রাখতে পারবো না। কিন্তু অঞ্চল ভিত্তিক আমাদের রাজ্যের যে 50টা ব্লক আছে এবং সব মিলিয়ে যে সেখানে শত শত পঞ্চায়েত আছে, নানা ধরনের সমস্যা আছে। এক একটা পঞ্চায়েতের এক একটা এলাকার এক এক ধরনের সমস্যা। এটাকে সরলীকরণ করার কোনো সুযোগ নাই। কোথাও রাস্তা নাই, কোথাও জল নাই, কোথাও বিদ্যুৎ নাই, কোথাও শিক্ষক নাই, কোথাও ডাক্তার নাই, কোথাও ঔষধ নাই। এই যে ঘটনাগুলি ঘটছে, কোথাও সেচের মেশিন চলে না, এরকম নানা বিষয়। কোথাও আপনার রেশনের দোকানে গেলে জিনিসপত্র পাওয়া যায় না, রেগার কাজ নাই, আপনার টুয়েপের কাজ নাই, অন্যান্য উন্নয়নমূলক দপ্তরের কাজ নাই। এই যে পরিস্থিতিটা চলছে, আমরা যেটা বলতে চাইছি, সর্বভারতীয় কর্মসূচি প্রতিপালনের পাশাপাশি আমাদের রাজ্যে জেলা ভিত্তিক যে ব্লকগুলো, ব্লকের অন্তর্ভুক্ত যে পঞ্চায়েতগুলো, সেই যে এলাকাগুলো, সেই এলাকাগুলির সাথে বিভিন্ন পার্টি এবং গণ আন্দোলনের যারা নেতৃত্ব নিবিড় সম্পর্ক গড়ে তোলে, সেই এলাকার তৎকালীন পরিস্থিতিতে জরুরি যে আপনার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো, একসাথে অনেকগুলি না, 3টা 4টা 5টা, একটা পঞ্চায়েতের সঙ্গে আরেকটা পঞ্চায়েত নাও মিলতে পারে। কাজে যেখানে মিলবে সেগুলো একসাথে করে সেই বিষয়গুলিকে ভিত্তি করে স্থানীয় ভিত্তিতে আগামী দিনে ব্যাপকভাবে আন্দোলন কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। শুধু সর্বভারতীয় আন্দোলনের কলের দিকে আমরা অপেক্ষা করলাম, তারপর তাকে ভিত্তি করে ত্রিপুরায় আগরতলা একটা জমায়েতের ডাক দিলাম, আর সব কিছু আমরা বন্ধ রেখে শুধু মেম্বারশিপ করলাম। এই করলে কিন্তু পরিস্থিতিকে সেখানে পাল্টানো যাবে না, পরিবর্তন আনা যাবে না। যদিও পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, মানুষের মধ্যে সাহস একটু বাড়ছে, প্রতিক্রিয়ার শক্তি যাদেরকে সামনে রেখে আক্রমণ সংগঠিত করে গণতন্ত্রের আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করত, তাদের একটা অংশের মধ্যে সম্বিত ফিরছে। তারা বুঝতে পারছে আমাদের লাভ কী হচ্ছে। 7 বছর হলো আমাদের তো গুন্ডা বাহিনী হিসাবে, মাসরুম ব্যান্ড হিসাবে শাসকরা ক্ষমতা দখল করার জন্য বেআইনি পদ্ধতিতে ব্যবহার করছে। আমরা সেখানে ভাড়াটে গুন্ডার মতো সাধারণ মানুষের চোখে আমরা ঘৃণার পাত্রে পরিণত হয়েছি। আর তো আমাদের কোনো ভবিষ্যৎ নাই। একটা অংশ হলো এই উপলব্ধি আসছে, তারা কিন্তু এই জায়গায় নিজেদেরকে আস্তে আস্তে সরাবার চেষ্টা করছে। কাজে এই পরিস্থিতিতে আমরা যদি সুযোগ নিয়ে সাহস করে
সর্বভারতীয় কর্মসূচি, রাজ্য কোনো কোনো সংগঠনের কর্মসূচি থাকবে। এর পাশাপাশি স্থানীয় যে সমস্যা, সেই আগরতলা থেকে শুরু করে সাবরুম এবং আগরতলা থেকে শুরু করে ধর্মনগর, সর্বত্র যদি এই উদ্যোগটা নিয়ে আমরা এগোবার চেষ্টা করি, তাহলে সারা ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরার পরিস্থিতির মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনার যে একটা প্রবাহ তৈরি হয়েছে, এটাকে সংহত করে নিশ্চিতভাবে আমরা তার মধ্যে একটা গুণগত পরিবর্তন কিন্তু আনতে পারবো। তাই আমি আমার কথা শেষ করার আগে চঞ্চল মজুমদারের স্মৃতি স্মরণে রেখে এই কাজগুলো চঞ্চল কিন্তু করার চেষ্টা করতেন, ব্যাপকভাবে করতে না পারলেও এই ভাবনা নিয়ে চলবার চেষ্টা করতেন। আমি সমস্ত বিষয়গুলো একসাথে করে আপনাদের সামনে আবেদন রাখবো যে এই ধারায় জাতীয় কর্মসূচি, রাজ্যের সার্বিক কর্মসূচি এবং আঞ্চলিক যে বিষয়, এই সবটাকে পাশাপাশি রেখেই আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে এবং ত্রিপুরার পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে সাফল্যের সূচনা করতে হবে। এর মধ্য দিয়েই চঞ্চল মজুমদারের স্মৃতির প্রতি স্বল্প সময়ের ব্যবধানে আহ্বানের সাড়া দিয়ে শ্রদ্ধা জানাবার জন্যে যেভাবে আপনারা এখানে সমবেত হয়েছেন, এই কাজটা যদি ঠিকভাবে আমরা করতে পারি, তাহলে প্রকৃত অর্থেই চঞ্চল মজুমদারের স্মৃতির প্রতি সবাই মিলিতভাবে আমরা কিন্তু কার্যকরীভাবে শ্রদ্ধা জানাতে পারবো। এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। চঞ্চল মজুমদারের স্মৃতির প্রতি আরেকবার আমি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, আমার নমস্কার।